মোফাজ্জল করিম সাহেব ফজরের ওয়াক্তে ঘুম থেকে ওঠেন। হাত মুখ ধোয়ার আগেই চুলা জ্বালিয়ে ভাতের হাঁড়ি চাপিয়ে দেন। অজু করে নামাজ শেষ করতে করতে চাল ফুটে যায়। মার গেলে আগুন গরম ভাতে 3 চামচ ঘি ঢেলে দিয়ে খাওয়া শুরু করেন। খাওয়া শেষ হতে সূর্য উঠে যায়। তিনি রওনা হয়ে যান স্কুলে। স্কুল তার বাড়ি থেকে 2.5 মাইল। বর্ষাকালে নৌকায় অনেক ঘুরপথে যেতে হয়। 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে। স্কুলে পৌঁছাতে হয় 8টার আগে। যারা এবার এসএসসি দিচ্ছে তাদের স্পেশাল কোচিং করা হয় 8টা থেকে 10টা। তার দায়িত্ব হলো অঙ্ক এবং ইংরেজির। আগে শুধু অঙ্ক করাতেন, নলিনী বাবু দেখতেন ইংরেজি। নলিনী বাবুর হাঁপানির টান খুব বেড়ে যাওয়ায় কিছুদিন ধরে আসছেন না। করিম সাহেবের ওপর ডাবল দায়িত্ব পড়ে গেছে। খুব চাপ যাচ্ছে। স্কুল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যায় বাসায় ওসি সাহেবের এক শালা পড়তে আসে। মহামূর্খ। 1 মাস টেন্স পড়াবার পর জিজ্ঞেস করলেন, আমি বাড়ি চাই ইংরেজি কি? সে 5 মিনিট চিন্তা করে বলল, আই অ্যাম হোম গোয়িং। তিনি প্রচণ্ড থাবড়া দিলেন। সে আগের চেয়েও গম্ভীর গলায় বলল, আই হোম গোয়িং। তার ইচ্ছা করছিল শক্ত একটা আছাড় দেন। একে বলে পণ্ডশ্রম। আজ করিম সাহেব ঘুম থেকে উঠে দেখেন পুষ্প তার আগেই উঠে বসে আছে, কেরোসিনের চুলায় চাল ফুটাচ্ছে। তিনি খুশি খুশি গলায় বললেন, তুই এত সকালে উঠলি যে, রাতে ভালো ঘুম হয় নাই? হয়েছে। সকালে উঠে ভালো করেছিস মা। সুন্দর করে কয়েকটা পরাটা বানিয়ে ফেল। উনি রাতে না খেয়ে ঘুমিয়েছেন, খিদে নিয়ে ঘুম ভাঙবে। গোস্ত পরাটা দিবি আর একটা ডিম ভেজে দিস। তুমি থাকবে না বাবা? না, একদিন কামাই হয়ে গেছে। অঙ্ক হলো প্র্যাকটিসের ব্যাপার। পরপর 2 দিন কামাই দিলে সব ভুলে যাবে। সব গরু গাধার দল। একা একা ওনার কাছে নাস্তা নিয়ে যাব বাবা? আমার কেন জানি ভয় ভয় করে। কি গম্ভীর, কাল রাতে একটা কথাও বললেন না। আমি জানি আজও বলবেন না, নাস্তাও খাবেন না। তাছাড়া আমার পড়াটাও ভালো হয় না বাবা। তুই একটু ভুল করেছিস মা। এইসব মানুষ খাওয়া খাদ্য নিয়ে মোটেই মাথা ঘামায় না। তুই পোলাও কোরমা দিলে যেভাবে খাবেন, ডাল ভাত দিলেও একইভাবে খাবেন। কিছুক্ষণ পর তুই যদি জিজ্ঞেস করিস কি দিয়ে খেলেন, বলতে পারবে না, হাঁ করে তাকিয়ে থাকবে। পুষ্প হেসে ফেলল। করিম সাহেব বললেন, হাসছিস কেন? তুমি যেভাবে বলছো তাতে মনে হয় এইরকম মানুষ তুমি কত দেখেছ। আসলে এই প্রথম দেখছো। দেখতে হয় না মা, আন্দাজ করা যায়। ভদ্রলোককে কি তোমার খুব পছন্দ হয়েছে? পছন্দ হবে না? কি বলিস তুই? নিজে যা ভালো মনে করেন তাই করেন। কাল রাতের কথা চিন্তা কর। অন্য কেউ হলে কি করত? যতই শরীর খারাপ হোক 2 মুঠো ভাত খেয়ে নিত। আমাদের খুশি করার জন্য হলেও করত। উনি তা করলেন না। কে খুশি হলো কে না হলো তা নিয়ে মাথা ব্যথা নেই। পুষ্প হাসতে হাসতে বলল, উনি যদি খারাপ কিছু করেন তুমি তারও একটা ভালো ব্যাখ্যা বের করবে? তা তো করবই, কারণ খারাপ কিছু করার ক্ষমতা এদের নেই। সৃষ্টিশীল মানুষ হচ্ছে ঈশ্বরের মতো। ঈশ্বর যেমন মন্দ কিছু করতে পারেন না, এরাও পারেন না। ওনাকে দেবতা ডাকলে কেমন হয় বাবা? ডাকতে পারিস, কোনো অসুবিধে নেই। তবে মনে মনে ডাকাই ভালো, রেগে যেতে পারেন। এই জাতীয় মানুষদের রাগ বেশি থাকে। বাবা, নামাজ শেষ করে আসো, তোমার ভাত হয়ে গেছে, শুকনো মরিচ ভেজে দেব। দে। ভাত খেতে খেতে তিনি পুষ্পকে এক গাদা উপদেশ দিয়ে গেলেন। বারবার খোঁজ নিয়ে আসবি ওনার ঘুম ভাঙলো কি না। ঘুম ভাঙতেই চা দিবি, তারপর বলবি আমার কথা। তোমার কথা কি বলবো? ওই যে স্কুলে গেলাম, সন্ধ্যার পরে ফিরবো। উনি দুপুরে কি খেতে চান জিজ্ঞেস করবি, মতির মার খোঁজ নিবি। আমি জেলে পাড়ায় বলে যাব, ওরা মাছ দিয়ে যাবে। বাবা, উনি যদি বলেন তোমাদের এখানে খাবো না, বাবুর্চির ব্যবস্থা করতে বলেছিলাম, সেই ব্যবস্থা করে দাও। তাহলে বলবি বাবা এসে ব্যবস্থা করবেন।
বুঝিয়ে সুঝিয়ে শান্ত করবি। বুঝিয়ে সুঝিয়ে কিভাবে শান্ত করব? উনি তো ছেলে মানুষ না। এই ধরনের মানুষ স্বভাব চরিত্রে ছেলে মানুষ থাকে। কোথা থেকে যে তুমি এসব ধারণা পেয়েছো কে জানে। উনি তো ঘরেই আছেন, আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নে। আচ্ছা, মিলিয়ে নেব। আর শোন মা, যদি উনি ঘুরতে টুরতে যেতে চান, নিয়ে যাবি। কাদার মধ্যে কোথায় ঘুরবেন? কাদা পানি এইসব নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। আমরা সাধারণ মানুষরা এইসব নিয়ে মাথা ঘামাই। এই বুঝি পায়ে কাদা লেগে গেল, এই বুঝি হাত নোংরা হলো। যাদের মন পরিষ্কার তারা শরীরের নোংরা নিয়ে মাথা ঘামান না। মন যাদের নোংরা, শরীর পরিষ্কারের জন্য তাদের চেষ্টার শেষ নেই। আমি তো এই দলে পড়ে যাচ্ছি বাবা। নোংরা আমি সহ্যই করতে পারি না। আমার মন কি নোংরা? করিম সাহেব থতমত খেয়ে গেলেন। হাত ধুতে ধুতে বললেন, এইটা একটা কথার কথা বললাম। আমি রওনা হয়ে যাচ্ছি গো মা। মতির মাকে খবর দিতে ভুলবি না। পিরিচ দিয়ে ঢাকা চায়ের কাপ হাতে দরজার ওপাশে পুষ্প বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। কেন জানি তার অসম্ভব ভয় করছে। সে প্রায় অস্পষ্ট গলায় বলল, আপনার চা, ভেতরে আসবো? শওকত সাহেব কিছু বললেন না, নিজে উঠে দরজা খুলে দিলেন। পুষ্প ঢুকল। তিনি বললেন, কেমন আছো পুষ্প? তার গলার স্বর এত আন্তরিক যে পুষ্প হকচকিয়ে গেল। শওকত সাহেব চায়ের কাপ হাতে নিতে নিতে বললেন, কাল রাতে আমি তোমাকে একটা ভুল কথা বলেছিলাম। আমি বলেছিলাম ধুতরা ফুল বিষাক্ত। এটা ভুল। ধুতরা ফুল বিষাক্ত না, সাদা এবং নীল মেশানো ফুল, খুব সুন্দর। ধুতরার ফল বিষাক্ত, ফুল নয়। পুষ্প নিচু গলায় বলল, আমি জানি। জানো, তাহলে রাতে বললে না কেন? পুষ্প আগের চেয়েও মৃদু গলায় বলল, বলেছি, মনে মনে বলেছি। মনে মনে বলেছ মানে? পুষ্প খুব নিচু গলায় বলল, কেউ যখন ভুল কথা বলে তখন আমি মনে মনে বলি কথাটা ভুল, মুখে কিছু বলি না। কাউকেই বলো না। যারা খুব প্রিয় তাদের বলি। এরকম খুব প্রিয় মানুষ তোমার কজন আছে? পুষ্প জবাব দিল না। তিনি আবার বললেন, প্রশ্নটার জবাব দাও, মনে মনে বলতে হয় না। সরাসরি বলা যায় এমন প্রিয় মানুষ তোমার কজন আছে? নেই। তোমার বাবা, তিনি তো আছেন। পুষ্প চুপ করে রইল। তিনি শান্ত গলায় বললেন, বাবা কি তোমার প্রিয় নন? হ্যাঁ, প্রিয়, খুবই প্রিয়। তবু ঠিক সেরকম প্রিয় নয়, তাই কি? স্যার, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। রাতে খাননি, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এত ব্যস্ত হবার কিছু নেই, তুমি বসো, তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করি। দাঁড়িয়ে আছো কেন? বসো, আরাম করে বসো। পুষ্প তবু দাঁড়িয়েই রইল। সে এখনো চোখ তুলে তাকাচ্ছে না। তিনি মেয়েটাকে ভয় পাইয়ে দিয়েছেন। এমন কিছু কি তিনি বলেছেন যাতে সে এতটা ভয় পেয়েছে? তিনি আবারও বললেন, পুষ্প বসো। পুষ্প বসল। তার বসা দেখে তিনি চমকে উঠলেন। স্বপ্নে পুষ্প ঠিক একইভাবে বসেছিল, এমন ভঙ্গিতেই মুখ ফিরিয়ে রেখেছিল। মেয়েটার ভয় ভাঙিয়ে দেওয়া দরকার। মজার কিছু কথা বলে তাকে জানিয়ে দেওয়া দরকার যে তিনি ভয়াবহ কোনো মানুষ না। এই মেয়ে একবারও হাসেনি, হাসলে তাকে কেমন দেখায়? পুষ্প, জি। গত রাতে তোমাদের বাড়ির বারান্দায় এসে একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম। ব্যাপারটা তোমাকে বলি। গত রাতে বারান্দায় বসে বসে আমি কত বিচিত্র শব্দ শুনলাম, কিন্তু ব্যাঙ ডাকতে শুনলাম না। খুবই অবাক হলাম। তারপর ভেবে ভেবে এর কারণটাও বের করলাম। কারণটা সত্যি কিনা তুমি বলো তো, দেখি তোমার কেমন বুদ্ধি। পুষ্প খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। মেয়েটাকে আজ এত সুন্দর লাগছে কেন? অসহ্য সুন্দর। এক রাতে সে নিশ্চয়ই বদলে যায়নি। তাহলে কি তার দেখার চোখ বদলে গেছে? স্বপ্নটার কারণে এটা হচ্ছে না তো? তিনি পুষ্পের চোখে চোখ রেখে বললেন, কাল পূর্ণিমা ছিল বলে আমার ধারণা। ফকা ফকা জ্যোৎস্না, ব্যাঙ ডাকে ডাঙায় উঠে, চাঁদের আলোয় তাদের দেখা যায়। ব্যাঙগুলো ডাকছিল না, কারণ তারা ভাবছিল
ডাকলেই শব্দ শুনে শেয়ালের পাল এসে উপস্থিত হবে। চাঁদের আলোয় তারা বুঝে ফেলবে কোথায় ব্যাঙরা আছে। শেয়াল এসে ওদের কপ কপ করে খাবে। এই ভয়ে ব্যাঙের দল চুপ করেছিল। তোমার কি ধারণা আমার যুক্তি ঠিক আছে? পুষ্প কথা বলল না, তাকিয়ে রইল। তিনি বললেন, আমার যুক্তি কি ঠিক নেই? মনে হয় ঠিক। মোটেই ঠিক নেই। আমি তোমাকে ভুল যুক্তি দিয়েছি। শেয়াল দেখে ব্যাঙরা কেন ভয় পাবে? লাফ দিয়ে পানিতে নেমে যাবে কেন? পুষ্প বলল, তাহলে তারা ডাকছিল না কেন? আকাশে মেঘ হলে কিংবা মেঘ হবার সম্ভাবনা থাকলে ব্যাঙ ডাকে। চাঁদের আলো থাকা মানে মেঘ নেই, কাজেই ওরা চুপ করেছিল। বুঝতে পারছো? জি পারছি। পুষ্প এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে খুব অবাক হয়েছে। তিনি বললেন, তোমার বাবা কোথায়? উনি স্কুলে গেছেন, সন্ধ্যার পর ফিরবেন। আচ্ছা পুষ্প, তোমাদের এই জায়গায় দেখার মতো কি আছে? কিছুই নেই। একেবারে কিছু নেই তা কি করে হয়? কিছু নিশ্চয়ই আছে। নদীর ওই পারে পুরনো একটা মঠ আছে। মঠ কি জিনিস আমি নিজেও জানি না। বজলুর রহমান চাচা দেখে এসে বলেছিলেন, এই জিনিস পৃথিবীর অন্য কোনো দেশে থাকলে তারা এটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বানিয়ে ফেলত। জিনিসটা বাংলাদেশের মতো গরিব দেশে আছে বলে কেউ খবরও রাখে না। মেয়েটার ভয় সম্ভবত কেটে গেছে, সহজভাবেই কথা বলছে। শওকত সাহেব বললেন, বজলুর রহমানের কথার ওপর কোনো রকম গুরুত্ব দেওয়া ঠিক না পুষ্প। পুষ্প বলল, তা আমি জানি, কিন্তু উনি এত ভালো মানুষ যে কথা শুনলেই বিশ্বাস করতে ইচ্ছে করে। ভালো মানুষ কি করে বুঝলে? পুষ্প জবাব দিল না, কিন্তু তার মুখে এই প্রথম হাসি দেখা গেল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। শোনো পুষ্প, উনি ভালো মানুষ কিনা তা কিন্তু তুমি জানো না। ওনার আচার ব্যবহার কাণ্ড কারখানা তোমার পছন্দ হয়েছে, তাই তাকে ভালো মানুষ ভাবছ। উনি কি ভালো মানুষ না? খানিকক্ষণ চুপ করে থেকে শওকত সাহেব বললেন, যে সব সদ্গুণ থাকলে আমরা মানুষকে ভালো মানুষ বলি তা তার নেই। তবে তার চরিত্রে কিছু মজার ব্যাপার আছে, যে কারণে আমিও তাকে পছন্দ করি। তার বিস্মিত এবং মুগ্ধ হবার ক্ষমতা অসাধারণ। এটিই তার একমাত্র গুণ। পুষ্প উঠে দাঁড়ালো। আপনার নাস্তা নিয়ে আসি। 1 মিনিট দাঁড়াও। আমার ধারণা তুমি মনে মনে বলছো আপনার কথাটা ভুল, তাই না? জি, আমি বলেছি। আচ্ছা যাও নাস্তা নিয়ে আসো। পুষ্প থেমে থেমে বলল, আমি কি আপনার সঙ্গে যাব মঠ দেখানোর জন্যে? না, কাউকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার ভালো লাগে না। আপনি তো জানেন না কোথায়। খুঁজে বের করে নেব। তাছাড়া মঠ দেখতেই হবে এমন তো কোনো কথা নেই। আমি কিছু দেখার জন্য আসিনি। যাও নাস্তা নিয়ে এসো। নাস্তা খেয়ে তিনি আবার খাতা খুলে বসলেন। বেরোতে ইচ্ছে করছে না। জানালার পাশেই টেবিল। দৃষ্টি বাইরে চলে যাচ্ছে। কি সুন্দর আকাশ। আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। বর্ষা দেখার জন্য আসলে গ্রামেই আসা উচিত। জানালার পাশে বিরাট একটা আতা গাছ। তিনি গাছগাছালি বিশেষ চেনেন না, কিন্তু আতা গাছ চেনেন। ছেলেবেলায় যে বাড়িতে ছিলেন সেই বাড়িতে 2টি আতা গাছ ছিল। তিনি অনেকক্ষণ আতা গাছের দিকে তাকিয়ে রইলেন। ছেলেবেলার বন্ধুকে যেন অনেকদিন পর দেখলেন। আতা গাছের ডালে কাকের বাসা। সেই বাসায় কাকের ছানা দেখা যাচ্ছে। তা তো হওয়ার কথা না। আষাঢ় মাস, ঝড় বৃষ্টির মাস। পাখিদের এই সময় বাচ্চা ফুটানোর কথা না। প্রকৃতি এই ভুল করবে না। তিনি কি চোখে ভুল দেখছেন? কে বলেছিল কথাটা? কোনো লেখকের লেখার টেবিল জানালার পাশে থাকা উচিত না। জানালার পাশে টেবিল থাকলে তারা কখনো লিখতে পারেন না। আসলেই বোধহয় তাই। লেখকের লেখা উচিত 4 দেয়ালের ভেতরে আবদ্ধ থেকে। তখনই তারা মনের জানালা খুলে দিতে পারেন। তিনি প্রথম লাইনটি লিখলেন। তিনি তার পাণ্ডুলিপি অসংখ্যবার কাটবেন, কিন্তু প্রথম লাইনটি বদলাবেন না। প্রথম লাইনটি হচ্ছে, পাখি হিসেবে কাক বেশ অদ্ভুত।
লাইনটি তার পছন্দ হলো না। পছন্দ না হলেও উপায় নেই। এই পাণ্ডুলিপির প্রথম লাইনটি গ্রহণ করা ছাড়া গতি নেই। তিনি কি লিখবেন ঠিক করা আছে, ঘটনা সাজানো আছে। এই লেখায় কি বলতে চান তাও তিনি জানেন। দিনের পর দিন এই লেখাটি নিয়ে ভেবেছেন। চরিত্রগুলো এখন আর চরিত্র নেই, রক্ত মাংসের জীবন্ত মানুষ। বলতে গেলে গত 6 মাসে এই চরিত্রগুলোর কারো না কারোর সঙ্গে তার রোজই দেখা হয়েছে। শুরুতে লেখার গতি মন্থর ছিল, কিছুক্ষণের ভেতর গতি বেড়ে গেল। অতি দ্রুত কলম চালাতে লাগলেন। এক বৈঠকে যে করেই হোক 25 পৃষ্ঠার মতো লিখে ফেলতে হবে। চরিত্রগুলোকে বেঁধে ফেলতে হবে, এরা যেন কিছুতেই বেরিয়ে যেতে না পারে। বিকেল 5টায় লেখার টেবিল থেকে উঠলেন। বৃষ্টি এখনো থামেনি, আকাশ অন্ধকার হয়ে আছে। তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং ক্লান্ত বোধ করছেন। দুপুরে কিছু খাননি। পুষ্প ঠিক 2টার সময় খাবার নিয়ে এসেছিল। তিনি রূঢ় কণ্ঠে বলেছিলেন, আমি লিখতে বসেছি, খবরদার আমাকে বিরক্ত করবে না। পুষ্প কাঁদো কাঁদো গলায় বলল, আপনি দুপুরে খাবেন না? লেখার টেবিল ছেড়ে উঠলেই খাবো, তোমাকে আসতে হবে না, আমি তোমাকে ডেকে আনবো। কিন্তু তুমি আর আসবে না। লেখার সময় বিরক্ত করলে আমি খুব রাগ করি। পুষ্প আর বিরক্ত করেনি, কিন্তু বেশ কয়েকবার এসে উকি দিয়ে গেছে। একজনকে অভুক্ত রেখে সে নিজেও খাবার নিয়ে বসতে পারেনি। শওকত সাহেব তার লেখা কাগজগুলো সুটকেসে ঢুকিয়ে ফেললেন। তিনি এখন হাঁটতে বের হবেন, বৃষ্টির পানি এসে লেখাগুলো আবার নষ্ট না হয়। এই অবেলায় ভাত খেতে বসার কোনো মানে হয় না। রেনু 4-5টা টিনের কৌটা দিয়ে দিয়েছে। একটায় পনির, 2টা কৌটায় বিস্কিট, একটিতে কাজু বাদাম। রাত জেগে লেখার সময় তার খিদে পায়, খিদের রসদ। পনিরগুলো টুকরো করে কাটা। 2 স্লাইস পনির এবং কয়েকটা কাজু বাদাম মুখে দেওয়া মাত্র খিদে কমে গেল। তিনি ঘর থেকে বের হয়ে এলেন। তার মিনিট 10-এর ভেতরে আকাশ ভেঙে বৃষ্টি নামল। শো শো শব্দে বাতাস বইতে লাগলো। পুষ্প ছুটে এলো দোতলায়। ঘর তালা বন্ধ। মানুষটা কোথায় গেল? সত্যি সত্যি ঝড় হচ্ছে? আষাঢ় মাসে এমন ঝড় কি হওয়ার কথা? কাল বৈশাখী হবে বৈশাখে, আশ্বিন মাসে আশ্বিনা ঝড়। আষাঢ় মাসে প্রবল বৃষ্টিপাত ছাড়া আর তো কিছু হবার কথা না। শওকত সাহেব খানিকটা দিশেহারা হলেন। ঝড়ের প্রথম ঝাপটার সময় তিনি একটা পুকুর পাড়ে। আশেপাশে কোনো জনমানব নেই। খুঁটিতে বাঁধা একটা গরু তারস্বরে চিৎকার করছে। পুকুর পাড়ে পাকা কালী মন্দির, সেই মন্দিরের দরজা তালা বন্ধ। উত্তর দিকে ধান ক্ষেত। কি ধান এগুলো? আউশ ধান নিশ্চয়ই। মন্দিরের পাশ দিয়ে কাঁচা রাস্তা গিয়েছে নদীর দিকে। ঝড়ের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কি ঠিক হবে? মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়তে পারে। খোলা মাঠে থাকাই তো সবচেয়ে ভালো। আউশের ক্ষেতে নেমে পড়বেন? বৃষ্টি নেমেছে মুষলধারে। বৃষ্টির পানি কনকনে ঠান্ডা, সূচের মতো গায়ে বিঁধছে। তিনি ভিজে পুরোপুরি জবজবে হয়ে গেছেন। চশমার কাজ বৃষ্টির পানিতে অস্পষ্ট হয়ে আছে। এখন চশমা থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি চশমা খুলে হাতে নিয়েছেন। এখন একজন অন্ধের সঙ্গে তার কোনো তফাৎ নেই। ঝড়ের আরেকটা প্রবল ঝাপটা এলো। বাতাসের কি প্রচণ্ড শক্তি, তাকে প্রায় উড়িয়ে নিয়ে যায়। হু হু করে বাতাস বইছে। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন। কেউ কি ডাকছে তাকে? শীষ দেওয়ার মতো তীক্ষ্ণ শব্দ হচ্ছে বাতাসের। এই শব্দ ছাপিয়ে মানুষের গলা ভেসে আসার কথা না। হুই হুই, ভদ্রলোক হুই। হ্যাঁ, তাকেই ডাকছে। গামছা পরা একজন কে এদিকে এগিয়ে আসছে, অতি দ্রুত আসছে। আপনি কোন দেশি বেকুব, ঝড়ের সময় নারকেল গাছের নিচে? তাই তো, তিনি এতক্ষণ কয়েকটা নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। তিনি সরে এলেন, বেশি দূর সরতে পারলেন না। বাতাস তাকে ধান খেতে নিয়ে ফেলল।
হাতের মুঠিতে ধরা চশমাটা মট করে ভেঙে গেল। হাত জ্বালা করছে, কেটেছে নিশ্চয়ই। কতটা কেটেছে কে জানে। নারকেল গাছের নিচ থেকে তাকে যে সরতে বলল, দেখা গেল সেই খুঁটিতে বাঁধা গরুটির মালিক। গরু ছেড়ে দিয়ে সেও পলকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শওকত সাহেব কাদা পানিতে মাখা মাখা হয়ে বৃষ্টি এবং ঝড় কমার জন্য অপেক্ষা করতে লাগলেন। ঝড় পুরোপুরি থামার জন্য তাকে ৮ ঘন্টার মতো অপেক্ষা করতে হলো। এই ৮ ঘন্টায় ময়নাতলা গ্রামের ওপর ছোটখাটো একটা তাণ্ডব বয়ে গেল। বেশ কিছু কাঁচা বাড়ি ধসে গেল, কয়েকটা বাড়ির টিনের চাল উড়ে গেল। ময়নাতলা হাই স্কুলের প্রাইমারি সেকশনের কোনো চিহ্নই রইল না। শওকত সাহেব বাড়ির দিকে রওনা হয়েছেন। চশমা নেই বলে কিছুই দেখা যাচ্ছে না। চশমা থাকলেও খুব একটা যে লাভ হতো তা না। ঘন অন্ধকার, আকাশ এখনো মেঘে মেঘে ঢাকা। ঘন ঘন বিজলি চমকাচ্ছে। যে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে না বলে তিনি অনেক গবেষণা করেছেন, সেই ব্যাঙের ডাক এখন চারিদিক থেকেই শোনা যাচ্ছে। সেই ডাকের সঙ্গে যুক্ত হয়েছে ঝিঝির ডাক। হারিকেন হাতে কে যেন আসছে। শওকত সাহেব অপেক্ষা করতে লাগলেন। লোকটি কাছে এসে অবাক হয়ে বলল, আপনি কেডা? আমার নাম শওকত। কোন বাড়ির? মোফাজ্জল করিম সাহেবের বাড়িতে থাকি। আপনি তো যাইতেছেন উল্টা পথে। এই পথ গেছে সোহাগী নদীর ঘাটলায়। কি নদী বললেন? সোহাগী। নদীর নাম ছোট গাং না? আমরা মুখের কথাই বলি ছোট গাং, ভালো নাম সোহাগী। শুনে খুশি হলাম। আপনি কি আমাকে মোফাজ্জল করিম সাহেবের বাড়িতে নিয়ে যাবেন? চশমা ভেঙে যাওয়ায় কিছুই দেখছি না। দেখনের কিছু নাই, আপনি ডাইনের রাস্তা ধইরা নাক বরাবর যান। শওকত সাহেব নাক বরাবর রওনা হলেন। জোনাকি পোকাগুলো আজ নেই, থাকলে খানিকটা আলো কি ওদের কাছ থেকে পাওয়া যেত না? ঝড় সম্ভবত বেচারিদের উড়িয়ে নিয়ে গেছে। পুষ্প কখন থেকে হারিকেন হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। ভয়ে তার আত্মা শুকিয়ে গেছে। এত বড় একটা ঝড় সে খালি বাড়িতে পার করেছে। বিকট শব্দে আতা গাছের একটা ডাল ভেঙেছে। সে ভেবেছিল পুরো বাড়িটাই বুঝি ভেঙে গেছে। তার চেয়েও বড় ভয়, এই ঝড়ে বিদেশি মানুষটা কোথায় ঘুরছে। কোনো বিপদ আপদ হয়নি তো? বাবাই বা কোথায়? নৌকায় থাকলে নির্ঘাত নৌকা ডুবে গেছে। পুষ্পের গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। তাদের বাড়ি গ্রামের এক প্রান্তে। আশেপাশে কোনো বাড়িঘর নেই যে সে ছুটে গিয়ে বলবে, আমার বড় বিপদ, আমাকে একটু সাহায্য করুন। শওকত সাহেব নিঃশব্দে উপস্থিত হলেন। পুষ্প হারিকেন উঁচিয়ে ধরল। তিনি লজ্জিত ও বিব্রত গলায় বললেন, ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, চশমা টশমা ভেঙে একাকার করেছি। পুষ্প কিছুই বলল না। চিনতে পারছো না আমাকে? কাদা মেখে ভূত হয়ে গেছি। তোমাদের বাড়িতে ডেটল জাতীয় কিছু আছে? হাত কেটে ফেলেছি। পুষ্প হারিকেন উঁচু করে ধরেই আছে, কিছু বলছে না। মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে। তুমি বোধহয় দুশ্চিন্তা করছিলে। এমন ঝড় শুরু হবে কল্পনাও করিনি। তবে মজার ব্যাপার কি জানো? আই এনজয়েড ইট। শুধু তাই না, আই এনজয়েড ইট থ্রোলি। করিম সাহেব কোথায়? উনি ফেরেননি? না। তুমি পুরো ঝড়ের সময়টা একা ছিলে? জি। আপনি কুয়াতলায় আসুন, কাদা ধুয়ে তুলুন, আমি সাবান এনে দিচ্ছি। হাত কতটা কেটেছে? বেশি না। দেখি। তিনি হাত মেলে ধরলেন। খানিকটাই কেটেছে, রক্তে মাখামাখি হয়ে আছে। কুয়াতলা কোন দিকে? আমি এখন প্রায় কিছুই দেখতে পাচ্ছি না। হারিকেনটা ভালো মতো ধরো। পুষ্প বলল, চশমা ছাড়া এখন আপনার চলবে কি করে? সুটকেসে আমার আরেকটা চশমা আছে,